স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন ধাঁচের সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের খবর, সাথে আছে আমি শায়লা রহমান ইমা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। চলমান বিভিন্ন সড়ক ও ড্রেনের কাজ ফেলে লাপাত্তা অনেক ঠিকাদার। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রকল্প বাস্তবায়ন নিয়ে, আর নাগরিক দুর্ভোগ পৌঁছেছে চরমে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের কাজ শুরু হয় 2021 সালে। চলতি বছরের ডিসেম্বরে সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে চলা এই কাজ কতটা বাস্তবায়ন হয়েছে এবং এই কাজ চলমান থাকায় কোন কোন এলাকায় কী ধরনের ভোগান্তি এবং সমস্যা পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের, সেই চিত্রই ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে আমরা দেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি সেই সকল এলাকার বাসিন্দাদের সাথে। আজকে জানাবো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সেই সমস্ত চলা কাজের অংশবিশেষ। রাস্তাঘাট কয়েকদিন পরে পরে এসে কাজ ধরে আবার চলে যাওয়াতে রডগুলি যে করে রাখছে, রডগুলি বাইসা রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে গেলে অসুবিধা হয়। এবং কি আমি ওই 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আমি পরে এনে ব্যথা পাইছি। ব্যথাটা এই জায়গায় লাগছে, এনেও ক্ষত হয়েছে, আবার নিচেও ক্ষত হয়েছে। আর এই হাতটা তো এইভাবে ধরছিলাম, হাতটা তো আঘাতপ্রাপ্ত হয়েছে, এই নিয়েও আঘাতপ্রাপ্ত হয়েছে। মানে এরকমভাবে দুর্ভোগ করে রাখছে, একটা বছর ধরে কাজ ধরছে, 2 দিন 4 দিন করে আবার ধুয়ে চলে যায়। মানে এরকমভাবে তারা এই কাজটা দীর্ঘমেয়াদী করতেছে। এখানে যে কাজটা করে হয়েছে, যদি কোনো বয়স্ক মানুষ বা কোনো বাচ্চা যদি সাইডে ডান দিকে পড়ে যায়, তার ভেতরে তো রড টড দেবে যাবে, এইগুলোর দায়িত্ব নিবে কে? এইগুলো তো দায়িত্ব নেওয়ার কেউ নাই। কিছুদিন আগে আবার কাজ সামনে আরম্ভ হলো, মসজিদ থেকে কিছুটা সামনে আরম্ভ হলো, কিছুদিন কাজ করার পরে সেটা আবার জাস্ট স্টপ হয়ে গেল কিছুদিনের মধ্যেই। তারা খুব সুন্দর সপ্তাহখান আগে চলে গেল। এখন আমাদের সবচেয়ে মূল কথা হচ্ছে এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব, আমার আমি এলাকাবাসীর পক্ষেই বলতে চাই যে এই রাস্তাটার কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সিটি কর্পোরেশন যে দায়িত্বে আছেন, উনি বিভাগীয় কমিশনার সম্ভবত, ওনার কাছে একটা আর্জি যে উনি যেন যত দ্রুত এই কাজটা শেষ করে দিবেন, তত আমাদের জন্য সুবিধা হবে। আপনার ওরা কাজ তো করেই না, আরও ওই গত 15 দিন আগে ওরা সমস্ত মালামাল নিয়ে চলে গেল। আর মাননীয় জেলা প্রশাসকের কাছে আমাদের আবেদন, সকলের আবেদন, এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নতুন করে আবার ঠিকাদার নিয়োগ দিয়ে আমাদেরকে এই বেহাল দশা থেকে যত দ্রুত সম্ভব মুক্তি করুক। আমি বর্তমানে আছি ময়মনসিংহ নগরীর 19 নং ওয়ার্ডের বলাশপুর এলাকায়। এখানে বছরে 9 মাস পানির নিচে তলিয়ে থাকে এই রাস্তাটি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই রাস্তাটি তলিয়ে থাকে বর্ষাকালে, যার মাত্রা অনেক গুণ বেড়ে যায় এবং আশপাশে যে সকল মানুষজন আছেন তারা ভোগান্তির চরম মাত্রায় ভোগান্তির শিকার হন। এলাকাবাসীর অভিযোগ যে বছরের পর বছর ধরে এই ধরনের দুর্ভোগ এবং ভোগান্তিতে তারা থাকলেও তার সমাধানে কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। খুবই খারাপ অবস্থায় আছি আমরা। এটা নিয়ে আমি বলছি সিটি কর্পোরেশনে যে আমরা খুবই অবান্তর অবস্থায়, অবহেলিতভাবে আছি। এটা একটা সিটি কর্পোরেশন আন্ডারে আসলে একটা রোড এইভাবে থাকতে পারে না। ঠিক আছে, আমরা ট্যাক্স দিই, সব কিছু করি। সমস্যা হচ্ছে আমরা যারা মনে করেন নর্মালি যাতায়াত করতেছি তাদের ক্ষেত্রে এই যে আমি এখন যাব, এখন হচ্ছে আমার বাসা থেকে ওই পর্যন্ত হাইটা যাওয়া লাগতেছে। এরপরে সকালে স্টুডেন্ট যারা আছে তারপরে বিভিন্ন ধরনের রুগী পারাপার হয় বা একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে। রাস্তা অর্ধেক করছে না, ভাঙ্গা গাড়িরা আমাদের সমস্যা। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ড্রেনেজ সংস্কার এবং রাস্তার উন্নয়নে বেশ কিছু কাজ চলমান রয়েছে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি বর্তমানে যে সড়কটিতে আছি সেখানে প্রায় 9 মাস ধরে এই সড়ক সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ চলছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে এটি ধীরগতির কারণে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এবং সঠিক তদারকির অভাবে এখনো পর্যন্ত এই ড্রেনেজ নির্মাণ এবং সড়কটির সংস্কারের কাজ শেষ হয়নি। ফলে দুর্ভোগের মাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে এলাকাবাসীর। রাস্তা থানি মনে হলে অনেক অসুবিধা, মনে হর যে কাঁচা বাজারও কিনা পাই না, এই বাসার জন্য বাইরের পাই না বাসাতে। এইটা আমরা 8 বছর যাবত এখানে ভুগতেছি। 8 বছর যাবত সিটি কর্পোরেশন আমাদেরকে খালি আশ্বাস দেওয়া যাচ্ছে যে এটার কাজ করবে। বছরে 9 মাস আমরা পানিতে ডুবে থাকি। এরকম সিচুয়েশন হয় যে বাসাতে মনে করেন কোমর সমান পানি হয়ে যায় যখন বেশি বৃষ্টি হয়। তো সিটি কর্পোরেশনের আশ্বাসেই আমরা এই 8 বছর যাবত কাটাইছি, কিন্তু কোনো কাজ হয় নাই।
এই সমাধানটি খুব সহজ। এখান থেকে আপনার ভৈরব যে আপনার রেল লাইনটি উপরে দিয়ে গিয়েছে, এটা পাশ দিয়ে যদি একটি আপনার ড্রেন আপনার ব্রহ্মপুত্র নদীতে আপনার নামানো যায়, তাহলে এই এলাকায় 1 মিনিটের জন্য আপনার জলাবদ্ধতা থাকবে না। শুধু এই এলাকা না, আশেপাশে কয়েকটি এলাকার পানিও এই ড্রেন দিয়ে আপনার চলে যাবে। খুব সহজে এটি নিরসন করা। যে আমাদের যে চলমান কাজগুলি আছে তার অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যারা কাজ পেয়েছিল, কন্ট্রাক্টর ঠিকাদার যারা, কোনো জায়গায় তারা আসলে নাই, তাদের আমরা খুঁজে পাইনি। আর যারা আছে তাদের সাথে আমরা চিঠি দিয়েছি যে তারা যদি কাজগুলি বাকি আছে সেগুলো যেন তারা দ্রুততার সাথে সঠিক সময় করে দেয়। তো তার প্রেক্ষিতে কিছু কন্ট্রাক্টরকে আমরা পেয়েছি যারা আসলে তাদের কাজগুলি করা শুরু করেছে, আর কিছু আছে যেগুলি আসলে এখনো তারা লাপাত্তা আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে তাদেরকে চিঠি দিয়েছি এবং আমরা নির্দিষ্ট টাইমে যদি তারা কাজ না করে তাহলে আমরা বাতিল করে ওখানে পুনঃ টেন্ডার করার একটা ডিসিশন নিয়েছি। 2018 সালে প্রতিষ্ঠা পাওয়া দেশের সবশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসক যিনি দায়িত্ব পালন করছেন তিনি অনেক বেশি ভূমিকা রাখবেন। পাশাপাশি যে সমস্ত কাজ চলমান রয়েছে, যে সমস্ত প্রকল্প চলমান রয়েছে তা দ্রুততম সময়ে শেষ করে ময়মনসিংহ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবে সর্বোচ্চভাবে তিনি কাজ করবেন, এটি প্রত্যাশা করেছেন নগরবাসী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে বিভিন্ন জাতের সবজি। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এই সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি বিশ্লেষকরা বলছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে এই সবজি চাষের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। আমি এখন আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্ত সড়কে। এই সড়কটি মূলত শ্রীবর্দী উপজেলা থেকে ঝিনাইগাতি উপজেলা হয়ে নালিতাবাড়ি উপজেলার দিকে। আর এই জায়গায় কিন্তু এখানকার যে স্থানীয় গোমরা এলাকা রয়েছে, সেই গোমরা এলাকায় উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু এখানে ট্রাকে তোলা হচ্ছে। এখান থেকে মূলত দেশের বিভিন্ন বাজারে এই উৎপাদিত ফসলগুলো বিক্রি করা হয়। পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে ধান চাষ যেহেতু কম হয়, এখানকার মানুষজন সবাই মূলত এখানকার এই সবজি আবাদের উপর নির্ভরশীল। আমি যদি একটু পেছনে দেখাই যে এখানকার স্থানীয় যে সকল কৃষক রয়েছেন সেই কৃষকের উৎপাদিত কাঁচা সবজি, এই কাঁচা সবজিগুলো কিন্তু দেশের বিভিন্ন বাজারে নেয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে এবং এখানকার স্থানীয় আড়তদার যিনি রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কেমন দামে এখান থেকে বিক্রি হয় এবং কোন কোন বাজারগুলোতে মূলত এখানকার এই কাঁচা সবজিগুলো যায়। এটা এখান থেকে যায় আপনার কারণ বাজার, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে গাজীপুর চৌরাস্তা, তারপরে আপনার বাইবেল, সাভার, এইসব বাজারে আর কি এই মালটি দেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে বরবটি রয়েছে। বরবটি বাদে অন্যান্য সময়ে কি কি সবজি এখান থেকে যে কাকরুল আছে, বেগুন আছে, তারপরে ঝিঙ্গা, করলা, এইসব আমদানি হয় আর কি। এখন মানে ওইটির সিজন শেষ হয়ে আছে আর কি। বরবটিটা নতুন লাগছে আর কি, নতুন সিজন। এরপরে আসবো এই বরবটির পাশাপাশি আসবো আপনার এই যে নলডুক সিম করি কয়, এই সিম আসবো। সিমের পাশে আরেকটা সিম আছে, এটা লাডি সিম করি কয়, ওটা আসবে। আচ্ছা, এখানে কতজন কৃষকের স্থানীয় মানে কতজন কৃষকের? এটা প্রায় 200-250 কৃষকের মাল আছে এখানে। এগুলো সংগ্রহ করা হয়েছে কতদিন আগে? না, এটা আজকে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, কৃষকরা কি নিজেরা দিয়ে যান নাকি আপনারা বাড়ি? কৃষকেরা নিজেরা বাজার উঠায় পর আমরা বাজার থেকে ক্রয় করি। আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনারা যে দামে কেনেন এবং যে দামে বিক্রি করেন এখানে আসলে লাভের জায়গাটা কতটা থাকে? এটা বিষয়টা হলো কাঁচামালটা এই মনে করেন বাজার যদি একটু কম হয় তাহলে বাজার একটু টান হয়, আর বাজার যদি মাল একটু বেশি হয় তাহলে ওই বেলা যায় লস হয়ে তারা। কথাটা বুঝেন না? এখানে কতজন আড়তদার আছেন আপনার? না, এখানে কোনো আড়তদার নাই, আমি একাই এখানে দিনে কতগুলো করে ট্রাক ভর্তি সবজি? এটা বর্তমানে মনে করেন এখন বর্তমান নতুন লাগছে তো, এটা দুইটা করে গাড়ি হয় আর কি। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, এখানে বরবটি রয়েছে, এখানে কত কেজি আছে? 5 কেজি আছে। 5 কেজি। এমনিতে আপনারা যে পাইকারি দামে বিক্রি করছেন কত দামে বিক্রি করছেন? এটা আজকে বাজারে বিক্রি হয়েছে আপনার 57-58 টাকা বিক্রি হয়েছে। 5 কেজি মানে 280 টাকা বিক্রি হয়েছে। 5 কেজি 280 টাকা বিক্রি হচ্ছে এবং তারা এটা নিয়ে খুচরা দামে বিক্রি করবে। আচ্ছা, চাহিদা কেমন এটা ঢাকাতে? না, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চাহিদা। আচ্ছা, কারণ সবজির তো নতুন সিজন তো, এর জন্য একটু চাহিদা। আচ্ছা, এই জায়গাতে আমরা আসলে দেখলাম যে স্থানীয় একটি গোমরা এলাকা, এই গোমরা এলাকায় আপনাদের এই বাজার থেকে
গোমরা এলাকায় যেতে 2 কিলোমিটার রাস্তা একেবারে কাঁচা রাস্তা, খুব যাতায়াতে খুব সমস্যা হয়। তো এখানে আসলে যদি এই রাস্তাটা ভালো করা হয় সেক্ষেত্রে আপনারা কি আরও একটু কম দামে পাবেন? অবশ্যই, কারণটা হলো এক মন মাল ওখান থেকে যদি এখানে আনা হয় আপনার 30 টাকা ভাড়া দেওয়া, অথচ 2 কিলো রাস্তা না, কারণ এই রাস্তা খারাপের কারণেই এই ভাড়াটা বেশি হয়। আর যদি এই রাস্তাটা ভালো হতো তাহলে সর্বোচ্চ লাগতো 15 থেকে 10 টাকা লাগতো, 10 টাকা। সেক্ষেত্রে সরকারের কাছে আপনাদের দাবি? সরকারের কাছে দাবি আমরা একটাই, রাস্তাটা যেন সরকার সংস্কার করে দেয়, এটাই আমার দাবি। ধন্যবাদ। শুনছিলেন আসলে এখানকার যে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার যে গোমরা এলাকা রয়েছে, সেই গোমরা এলাকার স্থানীয় কৃষকরা এখন এই মুহূর্তে সবজি আবাদের উপর নির্ভরশীল এবং এখানকার প্রায় 1000 থেকে 1200 কৃষক রয়েছেন যারা নানাভাবে সবজি আবাদের সাথে যুক্ত রয়েছেন। তাদের দাবি তাদের গোমরা এলাকার সাথে সংযোগ যে সড়কটি রয়েছে, এই কাঁচা সড়কটি যাতে অতি সত্বর নির্মাণ করা হয়, সংস্কার করা হয় এবং পাকা করা হয়। সেক্ষেত্রে যে ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এই যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে সেই ন্যায্য দাম হয়তো তারা পাবেন। এবং স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন যে এই সড়ক যদি নির্মাণ করা হয়, সংস্কার করা হয়, তাহলে হয়তো তারাও খুব কম দামে কৃষকদের কাছ থেকে এই কাঁচা বাজার, কাঁচা সবজি ক্রয় করে শেরপুর থেকে দেশের বিভিন্ন বাজারে খুব সহজেই পাইকারি দামে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে শেরপুরের অর্থনৈতিকভাবে অনেকটাই অগ্রসর হবে বলেন তাদের প্রত্যাশা। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, ঝিনাইগাতি। পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে মালটা। বাজারে চাহিদা থাকায় এবং কাঙ্ক্ষিত দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তাই নেত্রকোনায় মালটা চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন কৃষকেরা। নেত্রকোনায় দিন দিন বাড়ছে মালটার চাষ। এই ফল চাষে লাভবান হচ্ছেন জেলার শতাধিক কৃষক। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে এখানকার সুস্বাদু মালটা। অন্যান্য ফল চাষে কম বেশি ঝুঁকি থাকলেও মালটা চাষ অনেকটাই সুবিধাজনক। এ কারণে মালটা চাষে ঝুঁকছেন অনেকেই। সবুজ মালটায় ভরে উঠেছে বাগান। গাছ রোপণের পরের বছরই ফলন পেতে শুরু করেন দিলীপ সরকার। এরপর থেকেই প্রতি বছরই তিনি ওই জমি থেকে নিয়মিত মালটা পাচ্ছেন, আর এই মালটা বিক্রি করে লাভবানও হয়েছেন তিনি। আমার এই জায়গাটা ছিল পতিত, আমি এই জায়গাটা 50 প্রজাতির ফলমূলের বাগান করি আমি মোটামুটি বছরে 1-1.5 লাখ টাকার মাল বিক্রি করতে পারি এবং আমার অবসর সময়টাও এখানে কাটে। দিলীপ সরকারের সাফল্য দেখে মালটা চাষে আগ্রহী হয়েছেন অনেকেই। 15-20 বছর আগে এই জায়গাটাতে কয়লা ইম্পোর্ট হইতো আর কি ইন্ডিয়া থেকে, তো ওইটা বন্ধ হওয়ার পরে জায়গাটা খালি ছিল। তো ভাবলাম ওই জায়গায় কাজে লাগানো যায়। অর্ধেক বিক্রি হয়েছে, আরও কিছু আছে, তো মোটামুটি ভালোই লাভবান সব কিছু মিলে আর কি। দিলীপ দার এই বাগানটা অনেক দিন ধরেই করছে, 3-4 বছর হইলো। তো এলাকায় বেশ সারা ফেলছে বাগানটা। আমাদের এখানে পাহাড়ি অঞ্চল, এখানে ধান টান কম হয়, তো যাদের প্রতি জমি আছে বা যারা কৃষি উপরে নির্ভর অথবা কৃষিতে আগ্রহী যারা আছে তারা এই ধরনের বাগান করে স্বাবলম্বী হতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বাগান করা যায় কিনা সেই ব্যাপারেও আগ্রহী বা চিন্তা ভাবনা করতেছি। এখানে এই বাগানটা করাতে বেশ কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তো সব দিক মিলে এটা ভালো। নিজেও অনুপ্রাণিত হইলাম। আমারও অল্প একটু জমি আছে, আমিও ওনার কাছ থেকে ওনার সহযোগিতা নিয়ে আমারও চিন্তা ভাবনা আছে আমিও এরকম একটা বাগান করব। পরিধি বড় হওয়ায় এবং বাগান পরিচর্যায় স্থানীয় অনেকের কর্মসংস্থানও হয়েছে। বাগানটা হতে লাভ হয়েছে, আমরা তো কাজ কাম নাই, এই বাগানটা করিয়া আমরা একটু কাজ কাম করতে পারছি। আজকে 4 বছর যাবৎ জেনে লাভবান হইতেছে, আর আমরা পরিবার পালন করতে পারতেছি এবং ছেলেপেলেও লেখাপড়া করতে পারতেছি। এখানকার মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য খুবই উপযোগী বলে জানান কৃষি কর্মকর্তারা। পাহাড়ি অঞ্চলে যারা ধান চাষ করতে পারে না বা এইসব এলাকার উপযোগিতা হিসাবে আমাদের যে প্রকল্প আছে লেবু জাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণ বৃদ্ধি প্রকল্পের আওতায় এখানে মালটা চাষ করানো হয়েছে। তো এই বাগানটি 2022 সালে স্থাপিত হয়েছে। এই বাগান আমাদের যে কৃষকরা আছেন তারা আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে এইখানে বাগানটি করেছেন এবং এই বছর মনে হচ্ছে এই বাগান থেকে বেশ লাভবান হবেন। 10/6/2022 সালে তখন ওই জায়গাটা ছিল পতিত, কয়লা থাকতো। তখন কয়লা থাকার পরে জনি থেকে আসতাম, আমার ফার্স্ট পোস্টিং এইখানে, তখন ওই জায়গাগুলো দেখতাম পতিত থাকতো।
তখন ওই কৃষকের সাথে আমাদের কথা হয়, ওনাকে আমাদের অফিসে নিয়ে যাওয়া হয় এবং এখানে কী চাষ করা হয় তখন আমি জায়গাটা পর্যবেক্ষণ করে তাকে পরামর্শ দিই যে এখানে একটা মালটা বাগান বা লেবু জাতীয় কোনো কিছু করলে এখানে ভালো হবে। আমরা এই সকল এলাকায় যেহেতু ধান ফসল কিংবা অন্যান্য ফসল সহজে করতে পারি না, পানির অভাবের কারণে একটু সমস্যা হয়। সে কারণে আমরা এখানে বিভিন্ন প্রকল্প থেকে কৃষকদেরকে সহযোগিতা দিয়ে, বিশেষ করে সাইট্রাস প্রকল্প যেটি রয়েছে সেই সাইট্রাস প্রকল্পের মাধ্যমে আমরা এই সকল জায়গায় মালটা বাগান সহ বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করি। তাদেরকে আমরা প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা সহ তাদেরকে আমরা সহযোগিতা দিই এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে পানির ঘাটতি থাকে সেখানে তাদের সেচের মাধ্যমে যাতে তারা পানির চাহিদাটা পূরণ করতে পারেন সেই জন্য আমরা ড্রিপ ইরিগেশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতি এখানে আমরা সরবরাহ করেছি। এর ফলে আমাদের এই জেলায় প্রায় 60 হেক্টর মতো জমিতে মালটা চাষ হয়। সীমান্তবর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুরে ধান চাষ কম হওয়ায় মালটার পাশাপাশি কমলা, সফেদা, ড্রাগন সহ নানা রকম ফল চাষে ঝুঁকছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভেঙে গেছে রেলিং, ফাটল ধরেছে পিলারে, খসে পড়ছে পলেস্তরা, যে কোনো সময় ধসে পড়তে পারে। মাত্র 29 বছরেই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সেতুটি। জামালপুরের এই সেতুর বর্তমান অবস্থা তুলে ধরবো আপনাদের সামনে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে বেশিরভাগ রেলিং, ধসে পড়েছে পলেস্তরা। অনেক পিলারে দেখা দিয়েছে ফাটল। ভারী কিংবা মাঝারি যানবাহন উঠলেই কেঁপে ওঠে সেতু। রেলিংবিহীন সরু এই সেতুর উপর দিয়ে চলাচল করার সময় একাধিক যাত্রীবাহী যানবাহন নদীতে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। বহু আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় এই সেতুর উপর দিয়েই প্রতিদিন চলাচল করে হাজারো পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এই ব্রিজটার উপর দিয়ে যাইতে আমার অন্তরা ধরবর করে। এই ব্রিজটার কোনো ডেনা কিছুই নেই, মানুষ পড়ে 7-8টি মানুষ মরছে। সাইডে রেলিং নাই, রোডটা ব্রিজটা পার হইতে খুব ভয়ঙ্কর মনে হয়। আমরা পার হই, আমরা যখন অটো নিয়ে পার হই জীবন এবং যাত্রী করে জীবন হাতে নিয়ে আসলে ব্রিজটা পার হই। আমরা প্রতিদিন এখানে 5 থেকে 6 বার আমাদের যেতে হয়। আমাদের যাওয়ার সময় এখানে প্রতিদিন রিক্সা, যাওয়ার সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আমাদের ভয় করে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা গ্রামের আপেল মিয়া 2 বছর আগে সেতু থেকে সাইকেল সহ নিচে পড়ে যান। এতে ভেঙে যায় বুকের পাঁজর সহ শরীরের বিভিন্ন হাড়। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। আমি সাইকেল দিয়ে যখন যাচ্ছি, মানে বাজার দিকে যাচ্ছি, ব্রিজের ঠিক মাঝখানে গিয়া সাইকেল থেকে মাথা ঘুরান দিয়ে এলিন, মানে ব্রিজের এলিন না থাকাতে পড়ে গেছি। পরে যত নিচের বেসটা যে আছে এই বেসের উপরে পড়ে গেছি। পরে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে 8টা ভাঙ্গা, এখন বর্তমানে সাটুনি হাট ভাঙ্গা আছে, কয়েকটা বুকের হাড্ডি, তারপরে দেখা যাচ্ছে বাম পায়েটা পুরা ডগ রড লাগানো আছে। শুধু আমি পড়ি নেই, আর আগে যার কয়েকজন পড়ছে, পরে সাথে সাথে মানে মাথাটা আগে পড়ছে তো, যার কারণে ডেট মানে মারা গেছে। এই সেতু থেকে পড়ে গত 2 বছরে জীবন গেছে গাড়ি চালক সহ 7 জনের। আহত হয়েছেন স্কুল শিক্ষার্থী সহ অনেকেই। কিছুদিন আগে মাইক্রো বাস উল্টে এই ব্রিজে কয়েকজন লোক মারা গেছে, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করছে। এরপরে বেশ কয়েকবার এই ব্রিজটা 20-25 বারের মতো মাইপে নিয়ে গেছে, কোনো কাজে এখনো আসে নাই। আরো কত লোক যে মারা যাব, এটা ব্রিজ না, এটা মরণ ফাঁদ। এই ব্রিজ থেকে পড়ে আমার নাতনি মারা গেছে। এই ব্রিজে আরো কত লোক যে খাবো, এইটা একটা মরণ ফাঁদ। জরাজীর্ণ সেতুটির পাশে 175 মিটার দৈর্ঘ্যের নতুন একটি সেতু নির্মাণের কথা থাকলেও নেই কোনো অগ্রগতি। তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই শুরু হবে কার্যক্রম। দীর্ঘদিন পুরনো ব্রিজ বিদায় এখানে আসলে অনেক দুর্ঘটনা শিকার হয়েছিলেন এবং অনেক প্রাণহানিও ঘটেছিল। এখানে একটি 175 মিটার বড় ব্রিজ অনুমোদিত হয়েছে এলজিডি থেকে। এটি এখন বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন আছে। এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে এখানে আসলে একটি বড় ব্রিজ হবে। আর এই ব্রিজটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ হবে, কারণ এখানে একটি আর্চও হবে। তো আমরা আশা করি এই বড় ব্রিজটি বাস্তবায়িত হলে গুনারিতলার জনগণের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল কিংবা দীর্ঘদিনের যে দাবি ছিল, এটা বাস্তবায়িত হবে। মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের 20 গ্রামের মানুষের যাতায়াত সহজ করতে 135 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ করা হয় 1995 সালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আবারও হাজির হব আগামীতে। সঙ্গেই থাকুন।